মাটির জিনিসের মূল্য এবং পরিবারের মূল্য কেবলমাত্র যে তৈরি করে সেই জানে, যে ভাঙে সে নয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের রামায়ণের অন্তর্গত সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। আমরা সকলেই জানি যে রামায়ণের মুখ্য চরিত্র হলেন রামচন্দ্র। রামচন্দ্রের আরও 3টে ভাই ছিলেন। ওনারা হলেন লক্ষ্মণ, ভরত এবং সবথেকে ছোট ভাই যিনি ছিলেন তিনি হলেন শত্রুঘ্ন। রামচন্দ্রের পিতা অযোধ্যার রাজা দশরথের রামচন্দ্রকে দেওয়া শাস্তি অনুসারে রামচন্দ্রকে যখন 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল, তখন ওনার সাথে ওনার পরম আদর্শবান ভাই লক্ষ্মণ এবং ওনার স্ত্রী মাতা সীতাও ওনার সাথে বনবাসে গিয়েছিলেন। রামচন্দ্রকে ওনারা কিছুতেই একা যেতে দেননি। রামচন্দ্র, লক্ষ্মণ এবং মাতা সীতা বনবাসে চলে যাওয়ার বেশ কয়েক বছর পরে একদিন মাতা কৌশল্যা, যিনি ছিলেন রাজা দশরথের বড় বউ অর্থাৎ অযোধ্যার বড় রানী, তিনি নিজের ঘরেতেই রাত্রিবেলায় শুয়েছিলেন। হঠাৎই তিনি শুনতে পেলেন ওনার ঘরের ঠিক ওপরের ছাদে কারোর পায়চারি করা শব্দ শোনা যাচ্ছে। অর্থাৎ কেউ যেন পায়ে হেঁটে ছাদের ওপর এদিক থেকে ওদিকে অনবরত ঘুরে বেড়াচ্ছেন। প্রথমে খুব একটা বেশি এই শব্দের প্রতি তোয়াক্কা না করে মাতা কৌশল্যা ঘুমিয়ে পড়তে চেয়েছিলেন, কিন্তু যখন অনবরত তিনি সেই শব্দটা শুনতে পান, তখন তিনি আর ঘুমোতে না পেরে উঠে যান ছাদে, এটা দেখার জন্য যে এত রাতে ছাদে কে পায়চারি করছে। ছাদে গিয়ে সেখানে তিনি দেখেন রামচন্দ্রের ভাইদের মধ্যে সবথেকে ছোট ভাই শত্রুঘ্নর স্ত্রী শ্রুতকীর্তি ছাদের মধ্যে এদিকে ওদিকে পায়চারি করে বেড়াচ্ছেন। এত রাতে ছাদে শত্রুঘ্নর স্ত্রীকে দেখে কৌশল্যা দেবী বেশ অবাক হয়ে গেলেন। তিনি অবাক দৃষ্টিতে শ্রুতকীর্তির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এ কি মা, এত রাতে তুমি এখানে এসেছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? শ্রুতকীর্তি মাতা কৌশল্যা দেবীর প্রশ্নের উত্তরে জানান, না মাতা, কোনো সমস্যা হয়নি। তখন মাতা কৌশল্যা আবার শত্রুঘ্নর স্ত্রীকে প্রশ্ন করে বলেন, তাহলে তুমি এত রাতে এখানে কেন? আর রাজকুমার শত্রুঘ্নই বা কোথায়? শ্রুতকীর্তি তখন একটি দীর্ঘশ্বাস ফেললেন এবং খুবই ধীর কণ্ঠে মাতা কৌশল্যাকে বললেন, এই কথার উত্তর আমি আপনাকে এখানে বলতে পারবো না, আমাকে ক্ষমা করবেন মাতা। এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে আমার সাথে কক্ষে যেতে হবে। রাজকুমারের স্ত্রীর এই ধরনের কথা শুনে মাতা কৌশল্যা শ্রুতকীর্তির সাথে কক্ষে গেলেন এবং সেখানে গিয়ে আবার প্রশ্ন করলেন যে শত্রুঘ্ন কোথায় এবং এত রাতে সে ছাদেই বা গেছে কেন? তখন রাজকুমারের স্ত্রী কাঁদতে কাঁদতে মাতা কৌশল্যাকে বললেন, দীর্ঘ 13টা বছর হয়ে গেল আমি ওনাকে কাছে পাইনি। মাঝে মধ্যে কোনো দরকারি কারণবশত তিনি এই মহলে আসেন, এছাড়া অন্যান্য সময়ে উনি কোথায় থাকেন কিছুই জানি না। রাতে কোনো দিন নিজের ঘরে আসেন না, সেই জন্যই আমি প্রতিদিন রাতে ছাদে গিয়ে ওনাকে খোঁজার চেষ্টা করি। এই কথা বলে শ্রুতকীর্তি অঝরে কাঁদতে লাগলেন। তখন মাতা কৌশল্যা এই ঘটনা শুনে খুবই অবাক হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে তিনি মহলের দাস দাসীদের খবর দিলেন আর বেরিয়ে পড়লেন শত্রুঘ্নকে খোঁজার উদ্দেশ্যে। পুরো অযোধ্যা এছাড়া মহলের চারিপাশ তিনি তন্ন তন্ন করে শত্রুঘ্নকে খুঁজে বেড়ালেন, কিন্তু কোথাও তিনি সেই মুহূর্তে রাজকুমার শত্রুঘ্নকে খুঁজে পেলেন না। শেষে হতাশ হয়ে তিনি মহলে ফিরে আসতেই যাবেন, এমন সময় হঠাৎই ওনার মনে পড়ল যে অযোধ্যার অন্তিম প্রবেশদ্বার যেখানে রয়েছে তার পরেই একটি গ্রাম রয়েছে। গ্রামটির নাম হলো নন্দীগ্রাম। সেই গ্রামেই রাজকুমার ভরত একটি কুটির বানিয়ে তপস্যায় বসেছেন। উনি সংকল্প করেছেন যে যতদিন না ওনার দাদা রামচন্দ্র এবং লক্ষ্মণ আর মাতা সীতা বনবাস থেকে ফিরে আসবেন, ততদিন পর্যন্ত তিনি সেখানেই তপস্যায় মগ্ন থাকবেন। একথা মনে পড়তেই মাতা কৌশল্যা সকলকে নিয়ে চললেন সেই নন্দীগ্রামের উদ্দেশ্যে। সেখানে গিয়ে নন্দীগ্রামে ঢোকার মুখে অর্থাৎ অযোধ্যার অন্তিম প্রবেশদ্বারের কাছেই একটি পাথরের তৈরি চাতালের ওপর তিনি একজন যুবককে শুয়ে থাকতে লক্ষ্য করলেন। পূর্ণিমার আবছা আলোয় তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন যে সেখানে কোনো যুবক শুয়ে রয়েছে। তিনি এগিয়ে গেলেন দেখার জন্য যে সেই যুবকটি আসলে কে। সেখানে এগিয়ে যেতেই তিনি দেখলেন ওই যুবকটি আর কেউ নয়, তিনি হলেন রাজকুমার শত্রুঘ্ন।
শত্রুঘ্নকে দেখেই তিনি চিনতে পেরে গিয়েছিলেন। মাতা কৌশল্যার আগমন অনুভব করে শত্রুঘ্ন শুয়ে থাকা অবস্থা হতে উঠে বসলেন এবং মাতা কৌশল্যাকে প্রণাম জানিয়ে বললেন, এ কি মাতা, আপনি এখানে কেন এসেছেন কষ্ট করে? আপনার যদি আমার সাথে কোনো দরকার ছিল তো আপনি আমাকে ডেকে নিতেন, আমি নির্দ্বিধায় আপনার কাছে তৎক্ষণাৎ চলে আসতাম। এত রাতে আপনি এখানে আসার কষ্ট কেন করতে গেলেন মাতা? তখন মাতা কৌশল্যা রাজকুমার শত্রুঘ্নকে প্রশ্ন করে বললেন, আমি তোমার স্ত্রী শ্রুতকীর্তির মুখে শুনলাম তুমি নাকি দীর্ঘ 13 বছর হয়ে গেল তোমার স্ত্রীর কাছে যাও না এবং রাতে মহলে পর্যন্ত ঢোকো না, এটা কি সত্যি? একথা শুনে রাজকুমার শত্রুঘ্ন মাতা কৌশল্যার উদ্দেশ্যে বললেন, হ্যাঁ মাতা, এই কথাটা একদম সত্য। আমার পূজনীয় দাদা রামচন্দ্র এবং লক্ষ্মণ আর আমার বৌদি অর্থাৎ মাতা সীতা বনবাসে গিয়েছেন। আমার আরও এক দাদা ভরত, দাদা রামচন্দ্র, লক্ষ্মণ ও মাতা সীতার ফিরে আসা পর্যন্ত কুটির বানিয়ে গ্রামে তপস্যায় মগ্ন হয়ে আছেন। তাহলে আমি কি করে এই মহলে সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা সুযোগ সুবিধা ভোগ করি বলুন তো মাতা? সুখ দুঃখ আনন্দ হাসি কান্না সবটা ভাগ করে নেওয়াই তো পরিবার। আর সেই সকলেই যদি পরিবারে উপস্থিত না থাকে তাহলে কখনোই পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা ভোগ করা যায় না। সর্বক্ষণ শুধুমাত্র ভোগ বিলাসিতাকেই জীবনের মূল উদ্দেশ্য বলে যারা মনে করে তারা অত্যন্ত নির্বোধ। একটা সুন্দর পরিবার গড়ে তোলার জন্য ভোগ বিলাসিতার থেকেও সবথেকে বড় হলো ত্যাগ করতে জানা। ত্যাগ করতে জানতে শিখলে তবেই ভোগের আসল সুখটা লাভ করা সম্ভব। এই কথা বলার পর রাজকুমার শত্রুঘ্ন আবারও বললেন, মাতা, এই মহলের সুখ সুবিধায় আমার দম বন্ধ হয়ে আসতো। তার থেকে এই পাথরের চাতালের ওপর যেটুকু শুই শান্তি করেই শুই, এটাই আমার জন্য এখন যথেষ্ট বলে মনে হয়। এই ধরনের কথাবার্তা শুনে এবং ভাইদের প্রতি নিজের ভালোবাসা দেখে মাতা কৌশল্যার 2 চোখ ভরে জল বেরিয়ে গেল। তিনি মন ভরে রাজকুমার শত্রুঘ্নকে আশীর্বাদ করে সেখান থেকে ফিরে চলে আসলেন মহলে। এর থেকে এটাই বোঝা গেল যে রামচরিত কথা কিন্তু আসলে ত্যাগেরই কথা, ভোগের কথা নয়। এখানে আমরা লক্ষ্য করলাম যে প্রত্যেক ভাইদের মধ্যে প্রতিযোগিতা চলছে ত্যাগের, ভোগের নয়। এইভাবেই কিন্তু ত্যাগের মাধ্যমে তারা একে অপরের মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। ভোগ বিলাসিতাকে তারা কখনোই প্রাধান্য দেয়নি। এর ফলেই তাদের ভালোবাসাটা ছিল এতটা নিঃস্বার্থ আর এতটা নির্ভেজাল। বন্ধুরা, ত্যাগের গুণাগুণ বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নিজেদের পরিবারের লোকজনদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বজায় রাখার জন্য ভোগের পরিবর্তে ত্যাগকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। দ্বিতীয়ত, ভোগের পরিবর্তে ত্যাগের প্রতিযোগিতায় নিজেদেরকে অংশগ্রহণ করাতে পারলে আমরা নিজেরা বেশি লাভবান হব। তৃতীয়ত, সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসিতায় আসলে কিচ্ছু নেই, আসল সুখ রয়েছে ত্যাগের মধ্যে লুকিয়ে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।